বাস্তব জীবনে এআই টেকনোলজির প্রভাব সম্পর্কে জানতে হলে জানতে হবে এর আবিষ্কার, সংস্কার, বর্তমান ও ভবিষ্যৎ এ সব কিছুর ব্যাপারেই। একই সাথে জানার প্রয়োজন হবে কিভাবে এই টেকনোলজি সর্বোচ্চ সক্ষমতার সাথে কাজ করে। তো বন্ধুরা, শুরু করা যাক এআই টেকনোলজি সম্পর্কে বিস্তারিত। আর হ্যাঁ, আপনি যদি বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন ধরনের তথ্য পেতে আগ্রহী হন তাহলে যুক্ত থাকতে পারেন হ্যালোটেকের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের সাথে। কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই হলো কম্পিউটার বিজ্ঞানের এমন একটি শাখা যা মানুষের বুদ্ধিমত্তা শেখার ক্ষমতা, সিদ্ধান্ত গ্রহণ এবং সমস্যা সমাধানের মতো গুণাবলীকে কম্পিউটার বা মেশিনের মাধ্যমে অনুকরণ করার চেষ্টা করে। এটি এমন একটি প্রযুক্তি যেখানে কম্পিউটার প্রোগ্রাম এবং অ্যালগোরিদম তৈরি করা হয় যা তথ্য বিশ্লেষণ, ধারণা তৈরি এবং স্বয়ংক্রিয়ভাবে কাজ সম্পাদনে সক্ষম। আপনার হয়তোবা এআই এর এই মার্জিত সংজ্ঞাটি মাথার উপর দিয়ে যাচ্ছে। যদি তাই হয় তবে চলুন আরো একটু সহজ করে নেওয়া যাক। তার আগে বলে রাখি, ভিডিওটা একটু দীর্ঘ হতে পারে, তবে অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে যদি আপনি আগামী দিনের এই অত্যাধুনিক টেকনোলজি সম্পর্কে ধারণা রাখতে চান। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সকল ইলেকট্রিক ডিভাইস বা মেশিনারিজ ব্যবহার করে থাকি কিংবা কলকারখানাতে যে সকল অটোমেটিক ডিভাইস বর্তমানে ব্যবহৃত হয় তার বেশিরভাগই নির্দিষ্ট সীমাবদ্ধতার মধ্যে কার্য সম্পাদন করে থাকে। অর্থাৎ ইনপুটকৃত নির্দিষ্ট প্রোগ্রামের মধ্যেই ওই সকল ডিভাইসের কার্য সীমাবদ্ধ। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর রয়েছে অনুমান করে নতুন ধারণা দেওয়ার বা কার্য সম্পাদন করার সক্ষমতা। আর এজন্যই হয়তো বিজ্ঞানীরা এর নাম দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। তো এআই কিভাবে অনুমান করে কাজ করে তা একটু পরে জানাবো। তার আগে জানাবো অত্যাধুনিক এই টেকনোলজির আবিষ্কার সম্পর্কে, যেই আবিষ্কার কিনা মানুষের ভবিষ্যৎ কর্মজীবনকে করতে পারে চ্যালেঞ্জের সম্মুখীন। বন্ধুরা, এআই প্রযুক্তির আবিষ্কার আসলে একদিনে নয়, বরং এটি ধাপে ধাপে দীর্ঘ গবেষণা, গাণিতিক বিশ্লেষণ এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে উদ্ভাবিত হয়েছে। তবে এর ধারণা মানুষের মনে ছিল বহুকাল আগে থেকেই। এটি বাস্তবে রূপ নিতে শুরু করে গণিত ও কম্পিউটার বিজ্ঞানের উন্নয়নের মাধ্যমে। চিন্তা করতে সক্ষম প্রাকৃতিক মানুষ মূলত গল্প বলার যন্ত্র হিসেবে প্রথম আবির্ভূত হয়েছিল, যার কার্যকর যুক্তি প্রদর্শনের জন্য রামন লোল সম্ভবত 1300 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে একটি যন্ত্র তৈরির চেষ্টা করেন। তার ক্যালকুলাস রেটিয়াসিনেটের তথ্যের উপর ভিত্তি করে গটফ্রিড লিবনিজ গণিত মেশিনের ধারণাকে সম্প্রসারিত করেছিলেন ওই সময়। অন্যদিকে আরেকজন বিজ্ঞানী উইলহেম স্কিয়ার্ড 1623-এর কাছাকাছি সময় প্রথম একটি প্রকৌশলগত সংখ্যার পরিবর্তে ধারণার উপর অপারেশন পরিচালনা করেন। তবে 1854 সালে সর্বপ্রথম জর্জ বুল গাণিতিক যুক্তির উপর ভিত্তি করে বুলিয়ান আলজেব্রা তৈরি করেন, যা আজকের ডিজিটাল লজিকের ভিত্তি। এরপর দুজন বিজ্ঞানী গটলোব ফ্রেগ এবং ক্রুড গোডেল গণিত যুক্তির উপর গবেষণা করেন, যা পরবর্তী সময়ে এআই এর ভিত্তি স্থাপন করে। এর আগে অবশ্য 1830-এর দশকে চার্লস ব্যাবেজ তৈরি করে অ্যানালিটিক্যাল ইঞ্জিন, যা প্রথম প্রোগ্রামযোগ্য কম্পিউটারের ধারণা দেয়, এবং অ্যাডা লাভলেস গণনার জন্য প্রোগ্রাম লেখেন, যা কম্পিউটার প্রোগ্রামিং এর সূচনা বলে মনে করা হয়। 1940 থেকে 1956 এই সময়ে আধুনিক কম্পিউটারের আবিষ্কার ও এআই গবেষণার পথ তৈরি হয়। 1936 সালে অ্যালান টিউরিং মেশিন এর ধারণা দেন, যা আধুনিক কম্পিউটারের ভিত্তি তৈরি করে। 1950 সালে তিনি কম্পিউটিং মেশিনারি অ্যান্ড ইন্টেলিজেন্স নামক গবেষণাপত্রে টিউরিং টেস্ট প্রস্তাব করেন, যা এআই এর বুদ্ধিমত্তা যাচাই করার জন্য ব্যবহৃত হয়। তবে 1950 সালের আগে ও 1940 সালের পরে, অর্থাৎ অ্যালান টিউরিং এর আধুনিক কম্পিউটারের ভিত্তি তৈরির পর ও এআই এর বুদ্ধিমত্তা যাচাই করতে কম্পিউটিং মেশিনারি অ্যান্ড ইন্টেলিজেন্স নামক গবেষণাপত্রে টিউরিং টেস্ট প্রস্তাব করার আগে 1943 সালে ওয়ারেন ম্যাকক্লার্ক এবং ওয়াল্টার পিটস প্রথম আর্টিফিশিয়াল নিউরন মডেল তৈরি করেন, যা মস্তিষ্কের নিউরনের অনুকরণ করে কাজ করত। 1956 থেকে 1970 ছিল এআই গবেষণার জন্মসাল। 1956 সালে ডারমাউথ কনফারেন্সে প্রথম এআই শব্দটি ব্যবহার করা হয়। জন ম্যাকার্থি এআই শব্দটি তৈরি করেন এবং এলআইএসপি প্রোগ্রামিং ভাষা উদ্ভাবন করেন, যা এআই গবেষণার জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে এই সময়ে মিনিস্কি মেশিন লার্নিং এবং নিউরাল নেটওয়ার্ক নিয়ে গবেষণা করেন। তবে প্রথম এআই প্রোগ্রাম তৈরি হয়েছিল তারও আগে। 1951 সালে ক্রিস্টোফার স্ট্রসি দাবা খেলার জন্য প্রথম এআই প্রোগ্রাম তৈরি করেন। এ সময় তিনি লজিক থিওরিস্ট নামক একটি প্রোগ্রামের গণিতের তত্ত্ব প্রমাণ করতেও সক্ষম হন।
1970 থেকে 1980 এই সময় ঘটে এআই এর প্রথম সংকট কিংবা গবেষণার অগ্রগতি থাকলেও ছিল সীমাবদ্ধতা। আর এর মূল কারণ ছিল এআই গবেষণায় অর্থায়ন কমে যাওয়া, কেননা মেশিন লার্নিং তখনকার কম্পিউটারগুলোর ক্ষমতার চেয়ে অনেক বেশি শক্তিশালী প্রযুক্তির দাবিদার ছিল। ওই একই সময়ে ঘটে নিউরাল নেটওয়ার্কেরও পতন। 1969 সালে মিনস্কি এবং পপার্ট তাদের গবেষণায় দেখান যে এক স্তরের নিউরাল নেটওয়ার্ক অনেক জটিল সমস্যার সমাধান করতে পারে না, ফলে নিউরাল নেটওয়ার্কের গবেষণা বন্ধ হয়ে যায়। অপরদিকে ওই সময় এক বিশেষজ্ঞ সিস্টেম তৈরি হয় যা নির্দিষ্ট ক্ষেত্রে, যেমন চিকিৎসা ক্ষেত্রে, স্বয়ংক্রিয় সিদ্ধান্ত নিতে পারত। 1990 এর পরেই মূলত শুরু হয় মেশিন লার্নিং ও উন্নত এআই এর কাজ। 1990 থেকে 2000 সাল এই সময়ে কম্পিউটারের প্রসেসিং ক্ষমতা বাড়ার ফলে এআই নতুনভাবে জনপ্রিয় হতে শুরু করে। পুনরুজ্জীবিত হয় নিউরাল নেটওয়ার্ক। এই সময় ব্যাক প্রোপাগেশন অ্যালগোরিদম উন্নত হয় যা নিউরাল নেটওয়ার্ককে আরও শক্তিশালী করে। এরই মাঝে 1997 সালে আইবিএম ডিপ ব্লু দাবার বিশ্ব চ্যাম্পিয়ন গ্যারি ক্যাসপারকে পরাজিত করে, যা এআই ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য। এআই দ্বারা চীনের বিশ্ব চ্যাম্পিয়ন গ্যারি ক্যাসপারকে পরাজিত করা এক ইন্টারেস্টিং গল্প, যা ভিডিওর পরবর্তী অংশে আপনাদেরকে শোনাবো। আর এই গল্পের মধ্যে দিয়েই স্পষ্ট হবে এআই কিভাবে নিজে থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম। 2000 সাল থেকে বর্তমান এই সময়ে এআই এর বিভিন্ন ক্ষেত্রে বিপ্লব ঘটেছে, বিশেষ করে ডিপ লার্নিং ও বিগ ডেটা গবেষণার মাধ্যমে। এর মধ্যে গুগল এবং ওপেন এআই এর ভূমিকা ছিল সব থেকে বেশি। যেমন 2011 সালে আইবিএম ওয়াটসন জিওপার্ডি এর প্রতিযোগিতায় জিতে, 2016 সালে গুগল ডিপ মাইন্ডের অ্যালফাগো বিশ্বের সেরা গো খেলোয়াড়কে হারানো সহ 2020 সালের পর থেকে চ্যাটজিপিটি, বেয়ার্ড, জেমিনি এবং অন্যান্য ভাষাভিত্তিক এআই এর জনপ্রিয়তা। অন্যদিকে মেশিন লার্নিং এআই আজকের দিনে এআই স্বয়ংক্রিয় গাড়ি, চিকিৎসা, ব্যবসা এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। 1997 সালে বিশ্বের সর্বশ্রেষ্ঠ দাবাড়ু গ্যারি ক্যাসপারকে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর সাহায্যে পরিচালিত আইবিএম ডিপ ব্লু কম্পিউটার দাবা খেলায় পরাজিত করে। এটি ছিল ইতিহাসে মানব বনাম মেশিনের এক যুগান্তকারী মুহূর্ত। গ্যারি ক্যাসপার ছিলেন বিশ্বের অন্যতম সেরা দাবাড়ু। তিনি 1985 সালে মাত্র 22 বছর বয়সে বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হন এবং টানা 15 বছর ধরে বিশ্বের শীর্ষস্থান দখল করে রেখেছিলেন। তার কৌশল, খেলায় মনোযোগ এবং অন্যান্য গেম প্লে কৌশলের জন্য তাকে দাবার ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় বলা হয়। অন্যদিকে আইবিএম কোম্পানি 1985 সালে ডিপ থট নামে একটি দাবা খেলার কম্পিউটার তৈরি করে, যা পরে আরো উন্নত করে ডিপ ব্লু নামে পরিচিত হয়। ডিপ ব্লু ছিল একটি সুপার কম্পিউটার যা বিশেষভাবে দাবা খেলার জন্য ডিজাইন করা হয়েছিল। এটি এক সেকেন্ডে প্রায় 200 মিলিয়ন চালের সম্ভাব্যতা হিসাব করতে পারত। এর প্রোগ্রামিং করা হয়েছিল গ্র্যান্ড মাস্টার লেভেলের দাবা খেলোয়াড়দের বিশ্লেষণের উপর ভিত্তি করে। ক্যাসপার বনাম ডিপ ব্লু এআই এর মধ্যে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় 1996 সালে। সেই ম্যাচে ক্যাসপার 4-2 ব্যবধানে জয়লাভ করেন। যদিও ডিপ ব্লু প্রথম গেমে জিতেছিল, তবে ক্যাসপার তার কৌশলী অভিজ্ঞতা ব্যবহার করে বাকি গেমগুলোতে জয় পান। অন্যদিকে এই পরাজয়ের পর আইবিএম তার এআই দাবা কম্পিউটারকে আরো উন্নত করে ডিপ ব্লু সেকেন্ড ভার্সন তৈরি করে, যা আরো শক্তিশালী ও বুদ্ধিমান ছিল। আইবিএম এর আপগ্রেড করা ডিপ ব্লু 1997 সালে মে মাসে নিউ ইয়র্কে আবার ক্যাসপারের বিপক্ষে 6 গেমের একটি ম্যাচ খেলে, যার ফল ছিল প্রথম গেমে ক্যাসপার জয়ী হন। দ্বিতীয় গেমে ডিপ ব্লু জিতে যায়, যা ইতিহাসের প্রথম ঘটনা যেখানে একটি কম্পিউটার দাবার বিশ্ব চ্যাম্পিয়নকে পরাজিত করে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম গেম হয় ড্র এবং ষষ্ঠ গেমে ডিপ ব্লু মাত্র 19 চালে ক্যাসপারকে পরাজিত করে এবং পুরো ম্যাচে 3.5 ও 2.5 স্কোর করে জয়লাভ করে ডিপ ব্লু এআই, যা ছিল প্রথমবারের মতো কোনো কম্পিউটার দাবার বিশ্ব চ্যাম্পিয়নকে আনুষ্ঠানিকভাবে পরাজিত করার ঘটনা। আর এই ম্যাচে পরাজিত হওয়ার পর বিশ্ব চ্যাম্পিয়ন ক্যাসপার প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন ডিপ ব্লু এর কিছু চাল অস্বাভাবিকভাবে সৃজনশীল ছিল এবং তিনি সন্দেহ করেন যে আইবিএম হয়তো মানুষের সাহায্য নিয়েছে। তবে আইবিএম কোম্পানি তার দাবিকে প্রত্যাখ্যান করে এবং প্রমাণ করে যে ডিপ ব্লু সম্পূর্ণ স্বয়ংক্রিয় ছিল। আর এর ফলে এই বিজয় প্রমাণ করে যে এআই শুধুমাত্র বিশ্লেষণ করতে পারে না, বরং সৃজনশীল চালও চালতে পারে। বন্ধুরা, এবার চলুন জেনে নিই এআই কিভাবে কাজ করে ও অনুমান করে কিভাবে নিজে নিজে সিদ্ধান্ত গ্রহণ ও ভবিষ্যৎবাণী করতে সক্ষম সে ব্যাপারে। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই মানুষের মতো সিদ্ধান্ত নিতে পারে, আর এর কারণ হলো এটি তার বিশাল ডেটা সম্ভার ব্যবহার করে, প্যাটার্ন চেনার ক্ষমতা রাখে এবং ভবিষ্যৎবাণী করতে পারে।
যা সাধারণত মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং এর প্রযুক্তির মাধ্যমেই সম্ভব হয়। এআই অনুমান করার জন্য মূলত তিনটি প্রধান ধাপে কাজ করে। প্রথমে ডেটা সংগ্রহ ও বিশ্লেষণ করে। এআই যে বিষয়ে কাজ করবে সে সম্পর্কে প্রচুর পরিমাণে ডেটা সংগ্রহ করে। এই ডেটা হতে পারে অডিও, ভিডিও কিংবা ছবি। উদাহরণ হিসাবে বলা যেতে পারে চেহারা চেনার প্রযুক্তিতে ছবি ব্যবহার, ভাষা লেখা ও পড়ার ব্যাপারে চ্যাটজিপিটি এর ক্ষেত্রে টেক্সট, সংখ্যা ও পরিসংখ্যানের ক্ষেত্রে আবহাওয়া পূর্বাভাস ইত্যাদি। দ্বিতীয় ধাপে এআই কাজ করে শেখা ও প্যাটার্ন চেনার উপর। এআই মডেলকে বিশাল পরিমাণ ডেটা দিয়ে ট্রেইন করা হয়। এটি মূলত দুটি উপায় হতে পারে, একটি হলো সুপারভাইজড লার্নিং, অপরটি আনসুপারভাইজড লার্নিং। সুপারভাইজড লার্নিং এ এআই কে লেভেলযুক্ত ডেটা দিয়ে শেখানো হয়। যেমন যদি একটি এআই কে বেড়াল চেনানো হয় তাহলে তাকে আগে থেকেই অনেক বেড়ালের ছবি দেখানো হয় এবং বলে দেওয়া হয় এটি একটি বিড়াল। এরপর এআই নতুন ছবি দেখলে সে অনুমান করতে পারে এটি বিড়াল কিনা। আনসুপারভাইজড লার্নিং। আনসুপারভাইজড লার্নিং এ এআই শুধুমাত্র ডেটার মধ্যে সম্পর্ক খুঁজে বের করে, কিন্তু তাকে কিছু বলে দেওয়া হয় না। যেমন এআই যদি বিভিন্ন ফলের ছবি পায় তাহলে এটি নিজেই বুঝতে পারবে কোন ছবিটি আপেলের, কোনটি কমলার। এছাড়াও এআই রিফোর্সমেন্ট লার্নিং এর মাধ্যমে শিখে থাকে। এখানে এআই ট্রায়াল অ্যান্ড এর মাধ্যমে শেখে। যেমন রোবটকে হাঁটতে শেখানো হলে সে বারবার চেষ্টা করবে, ভুল করলে শাস্তি পাবে এবং ঠিক করলে পুরস্কার পাবে। তৃতীয় ধাপে এআই ভবিষ্যৎবাণী ও সিদ্ধান্ত গ্রহণ করে। এআই যখন নতুন কোনো ইনপুট পায় তখন এটি তার শেখা প্যাটার্নের উপর ভিত্তি করে ভবিষ্যৎবাণী করে। যেমন এআইকে যদি বলা হয় আগামীকাল বৃষ্টি হবে কিনা, তাহলে এটি আগের বছরের আবহাওয়ার ডেটা ব্যবহার করে অনুমান করবে। যদি এআইকে বলা হয় এই ছবিতে বিড়াল আছে কিনা, তাহলে এটি আগের ট্রেনিং থেকে প্যাটার্ন মিলিয়ে সিদ্ধান্ত নেবে। এআই আসলে এত সব কাজ মুহূর্তে কিভাবে করে? এআই কাজ করার জন্য বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে, যেমন নিউরাল নেটওয়ার্ক, অ্যালগোরিদম, বড় ভাষা মডেল ইত্যাদি। ভাষা মডেলে এআই ভাষা বোঝার জন্য চ্যাটজিপিটি, গুগল জেমিনি, বেয়ার্ড এর মতো মডেলগুলো ব্যবহার করে। ইভেন সম্প্রতি আলোড়ন সৃষ্টিকারী ডিপসিকও কিন্তু এদেরই তথ্য ভান্ডার ব্যবহার করেছে। ফলে তথ্য সংগ্রহের যে ব্যয় ও সময় দুটোই বেঁচে গেছে, যে কারণে অল্প সময়ে ও স্বল্প খরচে ডিপসিক তৈরি করা সম্ভব হয়েছে এবং তা এক প্রকার ফ্রিতে ব্যবহারের সুযোগ হয়েছে। যাই হোক, এআইতে নিউরাল নেটওয়ার্কের ব্যবহারের ফলে এআই মানুষের মস্তিষ্কের মতো কৃত্রিম নিউরন ব্যবহার করে সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। আর এক্ষেত্রে প্রথম স্তরে এআই ডেটা গ্রহণ করে, দ্বিতীয় স্তরে লুকায়িত তথ্য বিশ্লেষণ করে এবং সবশেষ আউটপুট স্তরে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। যেমন আপনি যদি হাতে লেখা সংখ্যা চিনতে চান 5, তাহলে এআই নিউরাল নেটওয়ার্ক বিশ্লেষণ করে বলে দেবে এটি 5। অন্যদিকে এআই ব্যবহার করে অ্যালগোরিদম। এআই বিভিন্ন গাণিতিক অ্যালগোরিদম ব্যবহার করে অনুমান করতে সক্ষম। আর এআই এর ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ অ্যালগোরিদম হলো লিনিয়ার রিগ্রেশন, যা ভবিষ্যৎবাণী করতে ব্যবহার হয়; ডিসিশন ট্রি, এটি এআই কে পর্যায়ক্রমে সিদ্ধান্ত নিতে সাহায্য করে; এবং ক্লাস্টারিং, যা ডেটার শ্রেণীবিন্যাস করতে সাহায্য করে। বাস্তব জীবনে বর্তমানে যে সকল ক্ষেত্রে এআই এর ব্যবহার সব থেকে বেশি হচ্ছে তার মধ্যে রয়েছে গুগল সার্চ ইঞ্জিন। আপনি যখন গুগলে কিছু সার্চ করেন তখন এআই অনুমান করে আপনি আসলে কি খুঁজছেন এবং সবচেয়ে ভালো ফলাফল দেখায়। হাতে থাকা স্মার্টফোনের ফেস আনলকেই রয়েছে এআই এর দুর্দান্ত ব্যবহার, যা আপনি এতদিন হয়তো জানতেনই না যে এই কাজটি এআই টেকনোলজি করে থাকে। এআই আপনার মুখের বিভিন্ন বৈশিষ্ট্য, চোখ, নাক, ঠোঁটের গঠন ইত্যাদি বিশ্লেষণ করে অনুমান করে আপনি আসল মালিক কিনা। অটোনোমাস গাড়িতে বর্তমানে রয়েছে এআই এর ব্যবহার। এআই সেন্সর ও ক্যামেরা থেকে তথ্য নিয়ে অনুমান করে গাড়ি কন্ট্রোল করে, যেমন কোথায় বাঁক নিতে হবে, কোথায় থামতে হবে, পথচারী বা বাধা চিনতে ইত্যাদি। বর্তমান সময়ে জনপ্রিয় চ্যাটবট ও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আপনার প্রশ্ন বোঝার পর এআই অনুমান করে আপনি কি জানতে চান এবং সেই অনুযায়ী উত্তর দেয়। অন্যদিকে স্বাস্থ্যসেবা খাতে এআই ডাক্তারদের সহায়তা করছে এক্স-রে বা এমআরআই স্ক্যান দেখে ক্যান্সারের মতো রোগ শনাক্ত করতে। দর্শক, এআই এর নাড়িভুড়ি তো বের করলাম আমি আমার মতো করে। তবে আপনার কাছে আর কোনো প্রশ্ন থাকলে এবং আমার কিছু বাদ পড়ে গেলে জানিয়ে দিবেন কমেন্টে। আর হ্যাঁ, ভালো লেগে থাকলে লাইক ও শেয়ারের পাশাপাশি প্রাচীন বিজ্ঞানের আবিষ্কার থেকে শুরু করে আধুনিক বিজ্ঞানের সংস্কার ও আবিষ্কার সম্পর্কে জানতে যুক্ত থাকতে পারেন হ্যালোটেকের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের সাথে।